সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে এলাম আজকের কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আপনারা জানেন আজকে আমরা কমিউনিটি ফোকাস যে বিষয়কে ফোকাস করছি সেই জিনিসটা হচ্ছে ব্রিটেনে বাংলাদেশি কর্মজীবী কেয়ারার ও কর্মধারা। সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে এই মুহূর্তে যিনি যোগ দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি হচ্ছেন এই সংগঠনে কেয়ারার অ্যাসোসিয়েশনের জয়েন্ট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখনই আমাদের সাথে যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন জাকির হোসেন সাহেব, যিনি কেয়ারার অ্যাসোসিয়েশন টাওয়ার হ্যামলেটসের দায়িত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্টের, এবং আমাদের আশরাফ ভাই রয়েছেন জয়েন্ট ট্রেজারার হিসাবে। সুপ্রিয় দর্শক, আমরা এবারে কথা বলবো জনাব আশরাফ সাহেবের কাছে। আশরাফ সাহেব, আপনি একজন কেয়ারার হিসেবে কেয়ারার অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন থেকে, এবং এই যে আপনারা মানুষকে সহযোগিতা করছেন, কিন্তু আপনারা যারা সহযোগিতা করছেন যেসব মানুষ, সেই মানুষদেরকে যারা সরকারিভাবে আপনাদেরও সহযোগিতা দরকার। একজনকে যদি সহযোগিতা করছেন আপনিও স্বাবলম্বী হতে হবে, অর্থাৎ আপনারও যেভাবে কর্মধারা প্রভাবিত করতে হলে আপনাকে স্বাবলম্বী করতে হবে। সেই হিসেবে আপনাদের অনেক অধিকার রয়েছে, সেই অধিকার নিয়ে আপনারা আন্দোলন করছেন। তো আপনারা তো অবশ্যই মানুষকে সেবা করে যাচ্ছেন। একটা সেবাই তো অবস্থান থেকে আপনাদের নিজেকে কিভাবে আশা করেন যে আপনাদেরও সহযোগিতা করা দরকার বলে মনে করেন যারা এই সংগঠন রয়েছে? ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে দেখেন, একটা সেক্টরে অনেকগুলা দিক রয়েছে। যেমন ভালো দিক বলতে অনেক ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকের মধ্যে যে মনে করেন একজন কেয়ারার গিয়ে একটা বাসাকে সাপোর্ট দিতেছে, তার মানেই না যে সব কিছু কাভার হয়ে গেছে। একজন মানুষের অনেক কিছু নিড আছে, যাকে সাপোর্ট দেওয়া উনারও নিড আছে, যে কেয়ারার যা উনারও নিড আছে। দুই দিকতে কম্পেয়ার করাতে গেলে গিয়ে আপনার মনে করেন একজন কেয়ারারের এই যে রুল রেগুলেশন সব কিছু মেনে এরপরে একটা ঘুরে যায়। একটা ঘুরে যখন যায় তখন একটা মনে করেন তার বেস্টটা দেওয়ার জন্য ট্রাই করে। তো আমরা কেয়ারার যারা আছি আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার জন্য। ফিডব্যাক আমার মনে হয় আমাদের কেয়ারার পক্ষ থেকে ফিডব্যাকগুলো ভালোই আসে এবং ওনাদের পক্ষ থেকে ভালো আসে। এখন আপনার আর কি প্রশ্ন আছে বলতে পারে? না, আমি ব্যাপার হচ্ছে এই যে সহযোগিতা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া আছে। যেমন 0 আওয়ারের ব্যাপার ছিল, তারপরে একটা আওয়ারের ব্যাপারে একটা ডিসক্রিমিনেশন ছিল। সেই ডিসক্রিমিনেশন থেকে আপনারা এই সংগঠন করার কারণে অনেক জিনিস আপনারা রপ্ত করেছেন, অর্থাৎ আপনাদের রাইট সম্বন্ধে আপনারা ধারণা পেয়েছেন। ধারণা করার কারণে আপনারা অনেক রাইটসগুলো, বিশেষ করে কেয়ারার যারা এজেন্সি রয়েছে অথবা কাউন্সিল কর্তৃপক্ষ রয়েছে, তাদের যাতে এটা পরিচালিত হয়, অথবা সরকারি গভর্নমেন্ট ফান্ড রয়েছে, সেই ফান্ডিংয়ের ব্যাপার যে অনেক সময় আছে। যেমন আপনি যদি মনে করেন আপনাকে দিল হাফ অ্যান আওয়ারের জন্য কাজ, কিন্তু আপনি ঘর থেকে আসতে 1 ঘন্টা, যাওয়ার জন্য 1 ঘন্টা, তখন আপনি গেলেও তো এটা ওয়ার্থিত না আপনার এই যে সময় মধ্যে। সেই জায়গায় কিন্তু এই যদি আওয়ারটা যে ঠিক আছে আমাকে এই মুহূর্তে জানারও আমি আসতে হবে, তাহলে আপনার আসা এবং যাওয়ার যে ডিউরেশন, এই ডিউরেশনের যদি সেখানে পে করে, তাহলে দেখা গেল যে আপনাদেরকে সহযোগিতা করা হলো। না হলে তো আপনাদের এক ধরনের আপনারা সেবা দিলেন কিন্তু সেবার সে মূল্যায়ন পেলেন না। তো সেক্ষেত্রে আপনারা কী করা উচিত বলে মনে করেন যারা যাদের পরিচালিত হচ্ছেন, অথবা এজেন্সি বা কাউন্সিল কর্তৃপক্ষ? মূলত কাউন্সিল কর্তৃপক্ষের এদিক থেকে খেয়াল রাখা উচিত যে হাফ অ্যান আওয়ার একজন লোক যখন একটা বাসায় যায়, ট্রাভেলিং কস্ট ও যাওয়ার কস্ট, একজন মানুষকে সাপোর্ট দেওয়ার কস্ট, হাফ অ্যান আওয়ার ইজ নাথিং। মিনিমাম কমপক্ষে 45 মিনিট টু 1 আওয়ার একটা মানুষকে প্রোভাইড করলে তো সম্পূর্ণ তার যে সার্ভিস যেটা আছে এটা প্রোভাইড করা সম্ভব হয়। তা হাফ অ্যান আওয়ারে আপনার কোনো কিছু করা সম্ভব হয় না। একটা বাসায় গেলে মনে করেন ছোট্টমোটো একটা কাজ করতে করতে দেখা যায় আপনার 15 মিনিট চলে যায়। আবার লগ ইন লগ আউট আছে, তো লগ আউটে অনেক সময় ইন্টারনেটের প্রবলেম থাকে। তো এই লগ ইন লগ আউটের জন্য অনেক সময় আপনার আরও এই টাইমটা চলে যায়। তাহলে আমরা যারা চাই আমাদের সার্ভিসটা প্রপার হয় না, উনিও সার্ভিসটা প্রপার, ক্লায়েন্টও সার্ভিসটা প্রপার হয় না এই হাফ অ্যান আওয়ারের জন্য। এই আওয়ারটা ইনক্রিজ করে যদি পুরো আওয়ার বা 45 মিনিট করে, তখন মনে করেন আমরাও আশা করি, ক্লায়েন্টটাও আশা করে যে একটা সার্ভিস রীতিমতো একটা সার্ভিস পেলো আর কি।
ধন্যবাদ আপনাকে জনাব আশরাফুজ্জামান সাহেব। আমি যাচ্ছি জাকির সাহেব। জাকির সাহেব, একটা জিনিস হচ্ছে যে আমরা তো আপনারা যারা মনে করেন আমাদের মতো যারা এখানে হয়তো ব্রিটিশ বাঙালি অথবা এখানে স্থায়ীভাবে বসবাস করছি, আমাদের এখানে রাইটস আছে, অনেক কেয়ারার হিসেবে তারা হয়তো ওয়ার্ক পারমিটে এখানে আসছে, কাজ করে যাচ্ছে, তারা কি আপনাদের সাথেও কাজ করছে নাকি? হ্যাঁ, তারা আমাদের সাথে কাজ করছে। আমরা যে স্যালারি পাচ্ছি তারা সেম স্যালারি পাচ্ছে। তারা তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারা ডিফারেন্ট এজেন্সিতে ডিফারেন্ট কন্ট্রাক্টে আসছে, ডিফারেন্ট কন্ট্রাক্টে আসছে। অনেক এজেন্সি আছে তাদের কাজ নাই, তারা কিন্তু দেশ সাথে লোক আনছে, তাদের কাজ নাই। তখন এই কোম্পানিতে যারা আসছে তারা গিয়ে একটু অসুবিধায় পড়ে গেছে, একটু না পুরো অসুবিধায় পড়ছে। আর যারা স্টাবলিশ কোম্পানিতে আসছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারা আমরা যেভাবে রাইট পাইছি, আমরা যে এই যে কেয়ার অ্যাসোসিয়েশন যে দীর্ঘদিন আন্দোলন করিয়া লন্ডন লিভিং ওয়াজেস আনছে, এটাও তারাও পাচ্ছে। আমরা মনে করেন যারা কেয়ার অ্যাসোসিয়েশন আছি, যারা অনেকে আন্দোলন করিয়া আমরা যে একটা রাইট আনছি, যে আগে লন্ডন লিভিং ওয়াজেস ছিল না, কিন্তু এখন যারা কাজে যোগদান করছে দেশ থেকে আসুক আর এদেশ থেকে আসুক, সমান রাইট, সমান স্যালারি যেদিন থেকে স্টার্ট করবে সেদিন। আপনারা একটা কোম্পানিতে যে কোনো তার কি বলবো চাকরির যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট হিসেবে যদি কেউ নিয়োগপ্রাপ্ত হয় তাহলে সবই সমান, এখানে কোনো ডিসক্রিমিনেশন না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে সেই জায়গায় যারা মনে করেন আপনারা রেগুলার এখানে কাজ করছেন, তাদের কিন্তু ওই যে আওয়ারের ব্যাপারে অথবা অনেক সময় আওয়ার তো চলে যেতে পারে, আপনারা হয়তো কম সময় পাচ্ছেন এবং সেইখানে ডিস্ট্রিবিউশন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে কোম্পানিগুলো আনছে, অনেক কোম্পানিগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ উদা হয়ে যাচ্ছে, বা তারা কাজ দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে কী করা উচিত বলে মনে করেন? এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। একটা সমস্যা হইল কি, যারা অনেক এজেন্সি আছে, আমি যতটুকু জানি আর কি, যে তারা বিভিন্ন দেশ থেকে মানুষ আনছে, ক্যারার আনছে, ক্যারারের কাজ দিতেছে, কিন্তু এখানে লোকাল যারা কাজ করতেছে, এই যে আপনি বলছেন যে আওয়ার কমে গেল বা ক্লায়েন্ট হসপিটাল চলে গেল, তখন যারা লোকাল যারা কাজ করছে এদেশ, তাদের আওয়ার নিয়ে এদেরকে দিচ্ছে, কারণ এরা 0 আওয়ার কন্ট্রাক্ট আর এরা একটা পার্মানেন্ট একটা কন্ট্রাক্টে আসছে। আর যাদের এজেন্সি নাই তারা তো এটা তো তাহলে আপনাদের থেকে আবার কেটে তাদেরকে নিয়ে যাওয়া, তারা আরো বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আপনাদের থেকে। এগুলো হলো কি ম্যানেজারের নিজের সুবিধার্থে, যে ওর সাথে কন্ট্রাক্ট আমাকে পে করতেই হবে, যে এই সুবিধার্থে ও মানে এদেরকে চেনে। এটাতে আমাদের কেয়ারার যারা আছে তারা আরো সমস্যায় পড়তেছে, এতে তারা লাভবান হচ্ছে না। অনেক এজেন্সি আছে যে তাদের ওয়ার্কারের দরকার নেই। আমি যে এজেন্সিতে কাজ করি, এই এজেন্সিতে প্রতিদিন কাজের জন্য মানুষ চায়। আমরা আরো জানতাম যদি আমাদের এখানে শান চৌধুরী সাহেব থাকতেন বা অন্যান্য যারা বড় বড় নেতৃবৃন্দ তারা থাকতেন, তো আরো হয়তো জানতে পারতাম। আমি যাচ্ছি আশরাফ সাহেবের কাছে। একটা জিনিস হচ্ছে যে আপনারা কেয়ারার অ্যাসোসিয়েশন যারা, আপনাদের কল্যাণে এখন কী ধরনের আপনারা পদক্ষেপ নিচ্ছেন? আমি শুনেছি যে একটা ব্যাপারে যে আপনারা হয়তো কোনো ফান্ডরাইজিংয়ের একটা আপনাদের একটা ইস্যু রয়েছে, তো এই ফান্ডরাইজ কেন করছেন এবং কীভাবে করছেন? দেখুন, ফান্ডরাইজের মেইন ইস্যু হচ্ছে আমাদের ওই যে কেয়ারার ভাই বোনদের জন্য, স্পেশালি যে কেয়ারার অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম হোক, অনেক পারিবারিক বিশেষ করে কাজের ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হন। অফিসার মানে কেয়ার এজেন্সির মাধ্যমে ওরা বৈষম্য শিকার হন। ওনাদের সাথে আমরা চ্যালেঞ্জ করতে হলে তো ওনাদেরকে একটা ফান্ডের দরকার হয়। অনেক সময় ওনারা বৈষম্য শিকার হয়ে অনেকের কাজ চলে যায়, এই হয় সেই হয়, তো ওনাদের সাথে ফেস করা লাগে। আমাদের মধ্যে অনেক আমাদের যারা এই এজেন্সিতে বা প্রাইভেটলি বা ডাইরেক্ট পেমেন্টে কাজ করে, ওনারাও অনেক বৈষম্য শিকার হন। তো বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আছে আমাদের সাপোর্টের দরকার হলে তো সবচেয়ে বড় জিনিস পয়সার দরকার ভাই। পয়সা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এই ফান্ডরাইজটা কীভাবে আপনারা করছেন? আমরা আমরা আপনাদের মাছ থেকে অথবা কেয়ারার না যারা মনে করেন যে কোনো মানুষের কাছ থেকে, যারা বিশেষ করে এখানে সাধারণ পাবলিক মনে করেন আউট অফ অ্যাসোসিয়েশন, তাদের কাছ থেকে বা স্বাবলম্বী যারা মানুষ রয়েছেন, দানশীল মানুষ, তাদের কাছ থেকে এভাবে করছেন না? জি না, এভাবে না। আমাদের হচ্ছে এইটা ছিল ডিনার পার্টি। জি, তো ডিনার পার্টি, তো ওনার ডিনার পার্টিতে ইনভাইট করতেছি আমরা, আসবেন উনি এসে ছোট্ট একটা কন্ট্রিবিউশন চলে যাবে। যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বা আপনাদের অ্যাসোসিয়েশনের সাথে বা এই চাকরিতে যারা রয়েছেন তাদের মাধ্যমে একটা ফান্ডরাইজিং করলে একটা ডিনার, আপনাদের এই ধরনের ডিনার পার্টি কোনো পরিকল্পনা রয়েছে কিনা? জি, আমাদের ডিনার পার্টি আগামী 28 জানুয়ারি
আমাদের একটা ডিনার পার্টি আছে। তো আমাদের 600 প্লাস আমাদের গেস্টের কমিটমেন্ট এখন চলে আসছে। এটা আমাদের বেতার গ্রিন আর্টিয়াম হলেও এটা হবে। এটা আমাদের আশা করতেছি বড় একটা গ্যাদারিং হবে। আমাদের কমিউনিটির বিভিন্ন সেক্টর থেকে ভ্যালুয়েবল সব আসবেন এখানে আমি বিশ্বাস করি, এবং আমাদের কেয়ারার ভাই বোন সহ, এবং বর্তমান 2-4জন এমপিরও আমরা কমিটমেন্ট পেয়েছি, বা আরও কমিটমেন্ট আছে। ইনশাল্লাহ আমরা আশা করি সবাই টুগেদার আমাদের এই ডিনার পার্টির সাকসেস করবেন আর কি। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের অনেক বিষয় আসলে জানার দরকার ছিল জাকির সাহেব। তো আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমরা হয়তো আরেকদিন তাদেরকে নিয়ে বসবো এই ব্যাপারে। তো আপনি আপনাদের এই যে আপকামিং ফান্ডরাইজিং যেটা 28 জানুয়ারি এন্ড অফ দিস মান্থ আপনারা করতে যাচ্ছেন, তো সেটার কীভাবে আশাবাদী, এবং এই যে আপনাদের যে আশাবাদী অবস্থান সেখানে কিভাবে সাড়া পাচ্ছেন, এবং এই ফান্ডরাইজিংয়ের জন্য আরও সহযোগিতা কিভাবে আপনারা পেতে চান বলে মনে করেন? ফান্ডরাইজিংয়ের জন্য আমাদের কেয়ার অ্যাসোসিয়েশন ফান্ডরাইজিং সাফল্য করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য আগামী 28 জানুয়ারি দ্য অডিটোরিয়াম চেসার স্ট্রিট করে যাচ্ছে, মানে কাজ করে যাচ্ছে। কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন, কমিউনিটি জনপ্রতিনিধি যারা আছেন, সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছে। আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের টাওয়ার হ্যামলেট কেয়ারার যত ভাই বোন আছেন যারা দেখছেন এই প্রোগ্রাম, সবাইকে আমরা এখনও দাওয়াত দিচ্ছি যে এই যে ডিনার পার্টিতে আসার জন্য। আর এই ডিনার পার্টি ইনশাল্লাহ আমরা অনেকের সাড়া পাচ্ছি, অনেকে হয়েছে, সবাই আসবেন। আমরা যাদেরকে দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ সবাই কমিটমেন্ট করছেন আসার জন্য। আমরা একটা ভালো একটা প্রোগ্রাম হবে আমরা বিশ্বাস করি, যে আমরা বিশেষ করে আমাদের কেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছেন, আর এখানে আসবেন। আসলে আমাদের একটা সুন্দর গ্যাদারিং হবে এবং ফান্ডরাইজিং এর জন্য। জনাব আশরাফ সাহেব, আসলে আমরা খুবই দুঃখিত, আসলে সফরউদ্দিন সাহেবের আসার কথা ছিল, শাহান চৌধুরী সাহেবের এখানে। তো এই স্যাটেলাইট টেলিভিশন, তো স্যাটেলাইটে সময়ের একটা বিরাট তাৎপর্য রয়েছে। সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়গুলো জানছি। আপনারা 28 তারিখের যে ফান্ডরাইজিং, ফান্ডরাইজিংয়ের সাথে আপনাদের যে সহযোগিতার একটা বিষয় রয়েছে, এবং আপনারা আর কী ধরনের আপনারা সহযোগিতা চান কর্তৃপক্ষের কাছ থেকে বলে মনে করেন? আসলে সহযোগিতার মানে এই মুহূর্তে আপনারা সবচেয়ে বেশি সাফার করছেন কোন জিনিস নিয়ে? আমাদের এই মুহূর্তে সাফারিং সবচেয়ে বেশি হয়েছে ওই যে আমাদের টাইমিংয়ের ব্যাপার, আগে যেটা বললাম, এইটা ওই যে টাইম লগ ইন লগ আউটের যে ব্যাপারটা আছে, এটা সবচেয়ে একটা বিগ ইস্যু আমাদের জন্য দাঁড়াইছে। কারণ ওই যে 15 মিনিট বললাম না, অনেক সময় লগ ইন লগ আউটের ক্ষেত্রে আপনার ইন্টারনেট আছে, ইন্টারনেট নেই, এক্ষেত্রে আমাদের অনেক কেয়ারার ভাই বোনের 15 মিনিট এখানে চলে যায়। ওই যে হাফ অ্যান আওয়ারের জব বা 45 মিনিটে, এই যে এটা কমপ্লিটলি বন্ধ করার জন্য আমি এই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো কি লগ ইন লগ আউটটা টোটাল বন্ধ করার জন্য। আর এই যে হাফ অ্যান আওয়ার যেটা, এটা টোটাল বন্ধ করার জন্য 45 মিনিট টু 1 আওয়ার। আমরা বুঝলাম যে আপনাদের লগ ইন লগ আউটে যদি একটা ইন্টারনেটের ব্যাপার আছে, ইলেকট্রিসিটিরও ব্যাপার আছে, যেখানে ওটা কমিউনিকেট ইজ রান বাই ইলেকট্রিসিটি ওর ইন্টারনেট। আপনারা সেই জায়গায় যদি মনে করেন আপনারা যদি দেরি করেন বা আপনাদের যদি কোনো অসুবিধা, তাহলে কীভাবে এটা ম্যানেজ করেন? না, আমরা সাধারণত যারা আছি আমরা চেষ্টা করি 5 মিনিট থেকে 7 মিনিট আগে যাওয়ার জন্য, আমরা সবসময় আমাদের মাইন্ডে থাকি। তারপরেও আমাদেরকে যদি লেট হয়, তো এইটা আমাদের ওই যে লগ ইন লগ আউটের যে একটা আপনার যে নোটবুক আছে, আমরা কারণ এখানে আমরা কারণ দর্শাই যে কী জন্য লেট হলো। লগ ইন করতে লেট হয়েছে না, লগ আউট করতে লেট হয়েছে না, আমাদের বাসে লেট সেই জায়গায় আপনাদের একটা ট্রান্সপারেন্সি আছে। হ্যাঁ আছে, আমাদের অ্যাক্সেস আছে। এইটাই অ্যাক্সেস আমরা এইটা মনিটরিং করি, আমাদের কাউন্সিল আমাদেরকে মনিটরিং করে। লগ ইন লগ আউট লগ ইন লগ আউট এমন একটা মানে কেয়ারের জন্য একটা বিরাট অসুবিধা হয়ে দাঁড়াইছে। এটা যা বিভিন্ন এজেন্সি আছে তারা কাজের জন্য একটা রুটা দেয়, যে আপনার উইকলি কাজের জন্য। তো এখানে একটা কাজ দিল আপনাকে পপলাতে, আর একটা কাজ দিচ্ছে আপনাকে বেতনার গিরিতে। টাইম কিন্তু এখানে বিটুইন ওয়ার্কের টাইম অনলি 15 মিনিট গ্যাপ, কিন্তু আপনি এখানে কাজ শেষ করে আপনি যে হাফ অ্যান আওয়ারের ভিতরে কাজ শেষ করবেন তাও কোনো গ্যারান্টি নাই। আপনার অনেক সময় আছে সার্ভিস ইউজারের নিড লাগে, তার আরও তাকে আর আপনি প্রতিদিন তাকে দেখছেন যে অনেক কিছু আপনার আসছে সিরিয়াসলি ম্যাটার হয়, আপনি এটা ফালাই আসতে পারবেন না, আপনি আরও 5 মিনিট এখানে লাগলো, তখন সেখানে যাইতে
আপনি এই যে এখানে যাইতেই লাগে আধা ঘন্টা, তখন আপনি যে একটা স্ট্রেস পান বা আপনার খুব হ্রাস হয়, মানে এটাতে অনেক কষ্ট হয়। এই জিনিসটা এই লগইন বিবেচ্য বিষয় যে মনে করেন আপনার প্রায় সময় শেষ, এই মুহূর্তে আপনার হয়তো ক্লায়েন্টের কোনো একটা জরুরি দরকার, আপনি তো ছেড়ে আসতে পারবেন না, তখন তাকে সেবা শুশ্রূষা করতে আরো দেখা যাবে আধা ঘন্টা অথবা চলে যাবে, সেই জায়গায় আপনার এখানে এইটা তো পয়সা পাবেন না। এইটা তো পয়সা পাবেন না। এরপরে আপনি অফিসে ফোন দিবেন, আমার লেট হইতেছে, ফোন রিসিভ করতে করতে 15-20 মিনিট যাইবে, অনেক সময় ফোন অনেকে রিসিভও করে না, তখন সেখানে সার্ভিস ইউজার কিন্তু ওয়েট করতেছে আপনার জন্য। কেউ আছে অন্য জায়গায় যাবেন, যদি আপনার এই আওয়ারের হাফ অ্যান আওয়ার পরে অন্য আরেক জায়গায় কন্টিনিউ এভাবে তো আপনার তো আধা ঘন্টা কাজ করে তো আপনার তো হবে না, আপনি তো সারাদিন এভাবে কাজ করেন, কেউ তো 50-60 আওয়ার কাজ করতেছে। এই যে একটা বিরাট কষ্ট হয়, অনেকে আছে সেই জন্য ক্যারের কাজ ছেড়ে চলে যায় বাধ্য হয়ে। এই যে এররটা যেটা হয় সেখানে এসে একটা, তো এটাকে কিভাবে সমাধান হবে? এটা নিয়ে কেয়ার অ্যাসোসিয়েশন অনেক দিন ধরে দাবি জানাচ্ছে, দীর্ঘ কয়েক বছর ধরে, প্রথম থেকেই, মানে যেদিন থেকে কেয়ার অ্যাসোসিয়েশন স্টার্ট হয়েছে, শুরু করছে যাত্রা শুরু, সেদিন থেকে এই দাবি জানাচ্ছে যে এটা সম্ভব নয় মিনিমাম 45 মিনিট দেওয়ার জন্য মিনিমাম, কিন্তু এটা এখনো আমাদের দাবি সফল হয় না। লোকাল জায়গার যদি হয় অ্যাট লিস্ট 1 আওয়ার ডিউরেশন যদি হয়, তাহলে আপনারা হয়তো ইজিলি আপনারা কোনো জায়গায় যেতে পারেন। হ্যাঁ, আপনার নিজস্ব গাড়ি থাক অথবা না থাকে, হয়তো বিভিন্নভাবে আপনারা ট্রান্সপোর্টে হয়তো যেতে পারবেন। সেই জায়গায় 40 হয়তো আপনি যদি এক জায়গা থেকে হেঁটে আরেক জায়গায় স্টেশনে যান, তাই তো চলে যাবে। এরপরে সব সার্ভিস ইউজার তো মেন্টালি সমান নয়, অনেকে আছে লেট, আপনি 5 মিনিট লেট করছেন, এটা মানিয়ে নেবে না, আপনার লেট হলো কেন, আপনি ভালো খেয়ার আর নাই, তখন আপনার রেপুটেশন নামাই দিবে, অথবা ইন্টেনশনালি হয়তো কেউ কিছু বলে দিল যে হি ইজ নট গুড এনাফ। বা কোনোদিন মনিটরিং আসলে যদি এজেন্সি থেকে আসে, ক্যার আর রাইট টাইমে আসেনি বলে না, উনি মাঝে মধ্যে লেট করে, আপনার যে আরো সার্ভিস ইউজার যে উনার যে আরো এক্সট্রা লাগে, কিন্তু সেখানেও যে আধা ঘন্টা লাগে, এখানে নিট কোনো সময় আছে 1 ঘন্টা লাগে, এটাও কেউ মানে ইয়ে করে না। অনেক সময় রিপোর্ট করতে 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 এজেন্সিও বিজি থাকে, তখন ক্যার আর এটাই নিয়ে পেরেশানি করে আর কি। অনেকগুলো অসুবিধা রয়েছে, সুবিধা অসুবিধা রয়েছে। চাচ্ছি আশরাফ সাহেবের কাছে, তো আপনি কি মনে করেন যে এই ধরনের অসুবিধাগুলো দূরীকরণে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আমি বলতেছি এগুলা প্রত্যেকটা কাউন্সিল এগুলা মনিটরিং করার দরকার। কাউন্সিলের পক্ষ থেকে যখন মনিটরিং করা হবে, ওই যে আমাদেরকে অ্যাসেসমেন্ট করা হবে, অ্যাসেসমেন্ট করলে তখন কোন ক্লায়েন্টের কতক্ষণ লাগবে এইটা ক্লিয়ারলি বের হয়ে আসবে। মানে একটা ক্লায়েন্টে ওর দরকার আপনার মনে করেন 1.5 আওয়ার, তখন ওইটারে হাফ অ্যান আওয়ার বা 45 মিনিট দিয়ে রাখছে, এইটা প্রেশারটা পড়ে এই ক্যারার উপরে। ক্যারার তো একটা সার্ভিস ইউজারে মানে হাফওয়ে কাজ শেষ করে ফেলে আসবে না, ফুল কাজ শেষ করে তারপর আসবে। এই ফুল কাজ শেষ করতে করতে ওই যে আগে ভাই বললেন যে অন্য ক্লায়েন্টে লেট হয়ে যায়, তো এইগুলো আরও যদি মেনটেন করা হয় আমাদের ক্যারারদের জন্যও ভালো, সার্ভিস ইউজারের জন্য ভালো, কাউন্সিলের সঠিক মানে মনিটরিং করা দরকার। আর এজেন্সি তো এজেন্সি, ওনারা তো আর ওনাদের মতো করবেন, কিন্তু কাউন্সিলের মতো তো ওনারা করবেন না। অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে যে মনে করেন আপনি হসপিটালে গেলেন অথবা জিপিতে গেলেন, জিপিতে যাওয়ার পরে দেখবেন আপনারা ওইটা আপনার ফিডব্যাকের জন্য আপনাকে একটা টেক্সট পাঠায়। হ্যাঁ, তো এই ধরনের যদি কোনো ধরনের যে ক্লায়েন্টের কাছে মনে করেন আওয়ার শেষ হয়ে গেলে একটা টেক্সট পাঠায় যে এইখানে সুবিধা অসুবিধা বা কেমন ছিল, এই ধরনের যদি একটা মনিটরিং করে তাহলে সুবিধা হবে কিনা? এক্সেলেন্ট, একটু হলে খুব এক্সেলেন্ট হয়, এটা আমি মনে করি খুবই ভালো, আমাদের জন্য ভালো, ক্লায়েন্টের জন্য ভালো। জানলো কী জন্য আপনারা অনেক সময় তো আপনারা নিজেও অ্যাবিউজ হন অথবা ক্লায়েন্টের দ্বারা প্রণীত হন, আপনারা অনেক সময় তারা মানে জড়াইয়ে ধরে আচড়ায়, তারপরে অনেক সময় তো আমি দেখি যে যখন আমরা হয়তো অন দ্য ওয়ে কোনো জায়গায় যাচ্ছি, হয়তো বাসের সময় দেখা যায় এদেরকে যারা অনেক সময় মেন্টাল ডিসঅর্ডার আছে বা ফিজিক্যাল আছে, তারা কখন কী করে তো বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে তো আপনারাও অ্যাবিউজ হন, কিন্তু আপনারা খুব সুইফটলি কিন্তু এগুলার ম্যানেজ করেন। আপনারা তো আমরা মানে উই আর প্রফেশনাল, আমরা আমাদের এক্সপেরিয়েন্স আছে ওগুলা কিভাবে মেইনটেইন করতে হয়, হাউ টু হ্যান্ডেল দা লাইক আমরা ট্রেন আছে আমাদের। শেষ কথা, আপনারা কি বলতে চান যে আপনারা এই যে আপকামিং 28 তারিখে এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমাদের হাতে সময় একদম, আমাদের 28 তারিখ আমি মনে করি এইটা আমাদের ক্যারারদের জন্য একটা গৌরবের একটা রাত্র, আমরা সবাই একত্রে মিলিত হব। এবং আমি বিশ্বাস করি এই বর্তমান সরকারের আমরা দাওয়াত করছি আমাদের ইনভাইটেড গেস্ট সবাই, আমরা লেবার সরকারের আমরা 2-4 জন সরকার, জি কিয়াস্টামার সরকারের আমরা হেলথ মিনিস্টার
এরপরে আর কি আপনাদের হাউজিং মিনিস্টার আমাদের তো লোকাল এমপি লোকাল এমপি জি, আমাদের 3 জন মিনিস্টার আমরা ইনভাইট করছি। রোশনারা আলী ম্যাডাম। এমপি আমাদের লোকাল এমপি আমরা লোকাল এমপি সহ আমরা 5 জনের এমপির কমিটমেন্ট পাইছি, আমরা ইমেল করে কনফার্ম করছেন। 2 জন মিনিস্টার পাইছি। এরপরে আমাদের বাঙালি কমিউনিটি সহ সব গণ্যমান্য সবাই আলহামদুলিল্লাহ কনফার্ম করছেন যে ওনারা আসবেন। তো আমি মনে করি এটা আমাদের কেয়ারারদের জন্য গৌরব, এটা আমাদের সাকসেস, আমাদের ভাই বোনদের জন্য। আমরা সবাই মিলে যে এই আমাদের এই যে ইভেন্টটা আর কি, সবাই আসলে আমাদের সাকসেসটা। সেই জায়গায় যদি সবাই আসে তাইলে এটা সাকসেস হবে। অবশ্যই। এবং আপনারা আসার সাড়াও পেয়েছেন, আমরা সাড়া পেয়েছি। একটা বড় জায়গা করতে পারছেন আপনারা। যে জায়গা করছে, যে জায়গায় অট্রিয়ামে মনে করেন অট্রিয়ামে আপনারা করতেছেন, তা সেই জায়গা থেকে কি আপনারা কোনো সহযোগিতা পাচ্ছেন? এখন পর্যন্ত না, কিন্তু আমরা আশাবাদী। আমি আপনার যে জিনিসটা বলতে চাচ্ছি যে অনেক সময় যখন যেহেতু আপনারা চ্যারিটি ফান্ড রাইজিং করছেন, তখন এইখানে যারা এই হলের মালিক রয়েছে, মালিক কর্তৃপক্ষ হয়তো অনেকটা ডিসকাউন্ট দিতে পারে আপনাদের। আমরা আশাবাদী ওনাদের কাছ থেকে হয়তো একটা কিছু আসবে, ভালো একটা কোনো কিছু আসলে হয়তো পরবর্তী প্রোগ্রামে আপনাকে আমরা বলে দিব। আমরা চাই যে নূর ভাইকে বলে দেবো আমরা, আমি তো চিনি ওনাকে, সম্ভবত মালিক যিনি নূর ভাই। আপনারা সহযোগিতা করেন অবশ্যই। এটা মানব কল্যাণে যখন কাজ করা হচ্ছে কেয়ার অ্যাসোসিয়েশনে, এবং যারা এইখানে বিভিন্ন ধরনের সুবিধা বঞ্চিত তাদেরকে সহযোগিতা করার জন্য এই উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আমি মনে করি কর্তৃপক্ষ আপনারা তাদেরকে ডিসকাউন্ট দিবেন। আর আপনি কি আশা করেন? যে মানে আমরা আশা করি যদি এই ব্যাপারে যদি আমাদের শাহান ভাই থাকতেন তাহলে ভালো করে বলতে পারতেন, কারণ উনি এটা নিয়ে বেশি ডিলিং করছেন, ওদের সাথে শাহান ভাই বা সফর ভাই যদি থাকতেন তাহলে অনেক কিছু জানতে পারতাম। হয়তো তারা প্রতিমধ্যে আটকে গেছেন, এর কারণে ওনারা আসতে পারেন নাই। উনি শাহান ভাই উনি মানে প্রতিদিন ওদের সাথে যোগাযোগ রাখছেন, মানে যোগাযোগ করতেছেন, আগামীকালও করবেন। আগামীকাল আমাদের ওদের সাথে ফাইনাল একটা শাহান ভাই তো কমিউনিটি নেতা, এবং জানেন যে ওনার শাহান ভাইয়ের উপরে সবকিছু আমরা পরে যে উনি দীর্ঘদিন ধরে এই কেয়ার অ্যাসোসিয়েশন যে 2011 উনি হয়তো প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাকালীন না সেকেন্ড সভাপতি ছিলেন, এখন তো অ্যাডভাইজার বা উনি প্রথম থেকেই আসছেন। আজ যে কেয়ার অ্যাসোসিয়েশন আজ এই পর্যায়ে আসছে, সবচেয়ে অবদান যার বেশি আমি এখানেই বলতে পারি লাইভ প্রোগ্রামে যে কিছু প্রশংসা করলাম, কিন্তু শাহান ভাই অবদান সবচেয়ে বেশি। উনি হাঁটি হাঁটি করে প্রতিদিন এই কেয়ার অ্যাসোসিয়েশনের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সময়, অর্থ, শ্রম সবকিছু অনেক অর্থদান খরচ করছেন এই কমিউনিটি কেয়ারের জন্য। ওনার কৃতজ্ঞতা বলিয়া শেষ করা যেত না। আমি মানে বলতে পারবো না যে ওনারকে কিভাবে ধন্যবাদ দিব, যে উনি এই যে টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশন বিশেষ করে কেয়ারের জন্য যত কেয়ারার সমস্যায় পড়ে শাহান ভাই ওনাদের খবর রাখেন। ওনার কাছে মনে হয় 500-700 কেয়ারারের নাম্বারও আছে। নতুন যারা কেয়ারার আছেন তাদেরও যোগাযোগ করেন। এই যে দেশ থেকে কেয়ারার আসছেন, কীভাবে সমস্যায় পড়ছেন, যদি উনি থাকতেন আরও সুন্দরভাবে বলতেন, কারণ উনি প্রতিদিন এটা ফেস করতেন। আমি বলতাম যদি শাহান চৌধুরী সাহেব থাকতেন তাহলে ওই যে যারা বাংলাদেশ থেকে আসছে অনেকগুলো কেয়ারার, এবং তারা এখানে অনেক সময় বিভিন্ন অসুবিধা পড়ছে, বা তাদের সুবিধা এখানে থাকা খাওয়া, তাদের চাকরির জীবনে অনেক কোম্পানি নিয়ে আসছে, কিন্তু তাদের চাকরি নাই। অনেক ইন্ডিভিজুয়াল কেস নিয়ে উনি সারাদিন উনি এর পাশাপাশি কাজও করেন আর ওদের নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করেন। তাহলে আমরা ওনার অ্যাবসেন্সে অনেক কিছু বলে দিলাম। হয়তো আরো কোনো একদিন আমরা আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসবো, আমরা কেয়ারের সম্বন্ধে জানবো যে কি অবস্থানে রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এসেছেন, এবং আপনারা যারা এইখানে রেগুলারাইজড বিভিন্নভাবে অসুবিধা বা কি ধরনের সুবিধা পাওয়া যায় সে বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আমরা শেষবারের মতো আশরাফ সাহেবের কাছে আসছি যে আপনি মানবতার কল্যাণে আপনারা কাজ করে যাচ্ছেন, কিন্তু সে একজন সেবায়িত হিসেবে আপনাদেরও সেবা করা উচিত। তো আপনারা আরও সুযোগ সুবিধা পাবেন আমরা এই জানবো, বিশেষ করে যারা কর্তৃপক্ষ রয়েছেন, কাউন্সিল কর্তৃপক্ষ অথবা আপনাদের এজেন্সি হোক, এবং ম্যানেজারিয়াল যারা আছেন, ম্যানেজার মানে এইটা না যে ম্যানেজ করার মতো, কিন্তু এখানে কোনো অ্যাবিউজ হবে, আপনারা সহযোগিতা পাবেন তাদের কাছ থেকে। এই যে যেটা মানে জিরো আওয়ারের ব্যাপার, অন্যান্য বিষয়গুলো সব সুবিধা হবে এমনই প্রত্যাশা রাখি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ছিলাম টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করলাম সে বিষয়টি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি কর্মজীবী যারা রয়েছেন কেয়ারার, তাদের কর্মধারা নিয়ে আমরা কথা বলছিলাম। তো
আগামীতে হয়তো আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেয়ারার যারা রয়েছেন সর্বক্ষেত্রে তাদের যারা সেবা গ্রহণ করছেন বা যারা সেবা দিচ্ছেন তাদেরকে সহযোগিতা করার জন্য তারা যেন আরও ভালোভাবে সেবা দিতে পারেন অথবা তারা নিজেই সেবা গ্রহণ করতে পারেন সেই ধরনের সুযোগ সুবিধা যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আবদার থাকলো সেই সুযোগটুকু দেবেন। এমনই প্রত্যাশা রেখে আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।